আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আসামের 2026 নির্বাচনের বুথ ফেরত জরিপ বা এক্সিট পোলের যে বিশাল সংখ্যাগুলো সামনে আসছে, সেগুলো নিয়ে চারিদিকে বেশ শোরগোল পড়ে গেছে, তাই না? চলুন সরাসরি এই জেবিসি এক্সিট পোলের গভীর একটু ঢু মেরে আসি। রাজনৈতিক বিতর্কের এই শোরগোল সরিয়ে আসল চিত্রটা আসলে কি দাঁড়াচ্ছে, সেটাই আজ আমরা ডিকোড করার চেষ্টা করব। শুরুতেই এই সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। 48.8%। একবার ভাবুন তো, আমাদের মতো বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো একটি একক জোটের প্রায় 50% কাছাকাছি ভোট পাওয়ার পূর্বাভাস কতটা চমকপ্রদ। এটা পুরো নির্বাচনের সমীকরণটাই যেন বদলে দিচ্ছে। বোঝাই যাচ্ছে শাসক জোট এনডিএর জনসমর্থন কোনো সাধারণ পর্যায়ে আটকে নেই, বরং এক অভূতপূর্ব বিশাল আকার ধারণ করেছে। তো বড় সংখ্যাগুলো ঠিক কী বলছে? চলুন আসামের 126টি বিধানসভা আসনের জন্য ভোট এবং আসনের পূর্বাভাসগুলো একটু ঝালিয়ে নিই। হিসেব বলছে এনডিএ এবং কংগ্রেস জোটের মাঝখানে আনুমানিক 8 থেকে 10% একটা বিশাল ফারাক থাকতে পারে। আপাতদৃষ্টিতে 8-10% হয়তো খুব বেশি মনে নাও হতে পারে, কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে এই ধরনের ব্যবধান সাধারণত একচেটিয়া বিজয়ের পথে তৈরি করে দেয়। সোজা কথায় লড়াইটা কিন্তু সমানে সমানে হচ্ছে না, বরং শাসক জোট অনেকটাই এগিয়ে রয়েছে। একটু যদি আগের বারের সাথে মেলাই, দেখবেন বিজেপি গতবারে 33% থেকে এক লাফে প্রায় 48%-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার পূর্বাভাস পাচ্ছে। এটা অবিশ্বাস্য একটা উল্লম্ফন। অন্যদিকে কংগ্রেস জোট 30 থেকে বেড়ে 39%-এ পৌঁছালেও সবচেয়ে বড় ধাক্কাটা খাচ্ছে এআইইউডিএফ। তাদের ভোট 9% থেকে একেবারে তলানিতে গিয়ে ঠেকতে পারে। মানে ভোটাররা ব্যাপক হারে শাসক জোটের দিকে ঝুঁকছে। ভোটের এই শতাংশকে যখন আমরা 126টি আসনের মূল লড়াইয়ে ফেলি, তখন পূর্বাভাস বলছে এনডিএ খুব সহজেই সেঞ্চুরি অর্থাৎ 100 আসনের গণ্ডি পার করে ফেলবে। অন্যদিকে কংগ্রেস জোটের জন্য পরিস্থিতি এতটাই কঠিন যে তারা হয়তো 23 থেকে 33টি আসনের মধ্যেই আটকে থাকতে পারে। স্বাভাবিকভাবেই এখানে একটা বড়সড় প্রশ্ন চলে আসে যে সরকার টানা 10 বছর ধরে ক্ষমতায় আছে, তারা প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকামবেন্সির মুখে পড়ার বদলে কিভাবে এত বিপুল আসন পাওয়ার পূর্বাভাস তৈরি করছে। চলুন এবার বিশ্লেষণের দিকে যাই। এনডিএর এই বিশাল উত্থানের পেছনের মূল কারণগুলো আসলে কি? প্যানেলের মতে এই সম্ভাব্য সাফল্য কেবল কোনো একজন জনপ্রিয় নেতার মুখের জোরে আসছে না, এর পেছনে আছে একদম নিখুঁত সুপরিকল্পিত কৌশল। যেমন ধরুন, অঙ্গনওয়াড়ি কর্মীদের মতো তৃণমূল পর্যায়ের কর্মীদের কাজে লাগিয়ে একদম মানুষের দরজায় পৌঁছানো এবং স্থানীয় ইস্যুগুলোকে মাইক্রোম্যানেজ করা। পাশাপাশি বিরোধী শিবিরের শক্তিশালী নেতাদের নিজেদের দলে টানা এবং আগে বিভক্ত থাকা ভোট ব্যাংকগুলোকে সফলভাবে এক ছাতার নিচে নিয়ে আসার মাধ্যমেই এই ম্যাজিকটা কাজ করছে। একটা সুনির্দিষ্ট উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। 3 লাখ চা বাগান কর্মীর পরিবারকে সরকারি জমির অধিকার বা পাট্টা দেওয়ার উদ্যোগটা কিন্তু এখানে একটা বড়সড় গেম চেঞ্জার। এই 3 লাখ পরিবার মানে কেবল 3 লাখ মানুষ নয়, এর সাথে প্রায় 10 লাখ বা তারও বেশি ভোট সরাসরি জড়িয়ে আছে, যা পুরো সমীকরণটাই শাসক দলের দিকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু মুদ্রা তো আরেকটা পিঠও আছে। চলুন এবার বিরোধীদের দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এইখানেই বিতর্কের সবচেয়ে বড় সংঘাতটা শুরু। শাসক দল যেখানে বলছে যে মানুষের সাথে তাদের একদম তৃণমূল পর্যায়ের একটা অর্গ্যানিক কানেকশন তৈরি হয়েছে, সেখানে বিরোধীদের জোরালো দাবি হলো পুরো ব্যবস্থা বা সিস্টেমকেই এই ধরনের ফলাফল তৈরি করার জন্য ম্যানিপুলেট করা হয়েছে। বিরোধীরা বারবার মনে করিয়ে দিচ্ছে যে তীব্র মূল্যস্ফীতি আর রাজ্যজুড়ে ক্রমবর্ধমান বেকারত্বের কারণে মানুষের মনে ক্ষোভ ঠিকই আছে, প্রতিষ্ঠান বিরোধিতাও আছে। কিন্তু তাদের অভিযোগ হল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই ক্ষোভকে কৃত্রিমভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে। গণমাধ্যম বা প্রতিষ্ঠানগুলোতে কোনো লেভেল প্লেয়িং ফিল্ডই নাকি নেই। বিরোধীদের এই হতাশা এবং ক্ষোভটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই কথাটায়, আপনারা মাঠে নেই, আপনারা ইভিএম মেশিনে আছেন, সিস্টেমে আছেন। এই একটা বাক্যই বলে দিচ্ছে তারা এই সম্ভাব্য বিজয়কে জনগণের রায় হিসাবে মানতে একেবারেই নারাজ, বরং একে পদ্ধতিগত কারচুপি হিসাবেই দেখছেন। এই এক্সপ্লেনারের সবচেয়ে জটিল অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা এবার আসি, ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ ফ্যাক্টর।
ডিলিমিটেশন মানে হল হালনাগাদ হওয়া জনসংখ্যার উপর ভিত্তি করে নির্বাচনী আসনের সীমানা নতুন করে আঁকা। এই কাঠামোগত পরিবর্তনটা বোঝা অত্যন্ত জরুরি, কারণ একটা ভোট পড়ার আগেই শুধুমাত্র মানচিত্র নতুন করে আঁকার মাধ্যমে রাজনৈতিক সমীকরণ পুরোপুরি পাল্টে দেওয়া যায়। সংখ্যার দিকে তাকালেই বুঝবেন পরিবর্তনটা কতটা বিশাল। ডিলিমিটেশনের আগে সংখ্যালঘু মুসলিম ভোটারদের নির্ণায়ক সংখ্যাগরিষ্ঠতা থাকা আসন ছিল ৩০ থেকে ৩২টি, কিন্তু সীমানা পুনর্নির্ধারণের পর সেই সংখ্যাটা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ২৩টিতে। পুরো নির্বাচনী ল্যান্ডস্কেপটাই এতে বদলে গেছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে এটা প্রচণ্ড বিতর্কের একটা জায়গা। শাসক দল একে দেখছে ১৯৭১ সাল থেকে চলা ঐতিহাসিক ভুল সংশোধন এবং আদিবাসীদের অধিকার রক্ষার একটা প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে, আর ঠিক উল্টো দিকে বিরোধীরা একে বলছে জেরিম্যান্ডারিং, অর্থাৎ সংখ্যালঘুদের ভোটের ক্ষমতাকে কৃত্রিমভাবে দুর্বল করার একটা সুপরিকল্পিত ছক। নতুন এই সীমানা নির্ধারণের সবচেয়ে বড় বলি হতে যাচ্ছে সম্ভবত AIUDF। গত নির্বাচনেও তারা ১৯টি আসন পেয়েছিল, আর এবারের পূর্বাভাস বলছে তারা সরাসরি মাত্র ২টি আসনে নেমে আসতে পারে। সত্যি অভাবনীয় একটা পতন। আসাম নিয়ে তো অনেক কথা হলো, এক্সপ্লেনেটি শেষ করার আগে পরের বড় রাজনৈতিক লড়াইয়ের একটা টিজার দিয়ে রাখি। পশ্চিমবঙ্গ। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে একটা দাবি করেছেন। তিনি বলেছেন টিএমসি ২০০টির বেশি আসন জিততে যাচ্ছে। এত বড় একটা দাবি কিন্তু চরম রাজনৈতিক আত্মবিশ্বাসেরই প্রমাণ। তবে এখানে একটা অদ্ভুত স্ববিরোধিতাও আছে। একদিকে টিএমসি বিপুল ব্যবধানে ক্ষমতায় ফেরার ব্যাপারে ১০০% কনফিডেন্ট, আবার ঠিক একই সাথে তারা অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে ভোট গ্রহণ প্রক্রিয়াকে ধীর করে দেওয়া হয়েছে, যাতে ভোটাররা ঠিকমতো ভোট দিতে না পারেন। তো আসল প্রশ্ন হল, টিএমসি কি সত্যি ২০০+ আসনে মাইলফলক ছোঁবে, নাকি আসন্ন বুথ ফেরত জরিপ বাংলায় সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা আমাদের সামনে তুলে ধরবে? এটাই এখন $1,000,000 প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আমাদের পরবর্তী এক্সপ্লেইবারে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন।